জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ২৬ মার্চের আগেই ফিরছে আওয়ামী লীগ, হাসিনার নির্দেশে খেলা ঘুরছে, থাকছে প্রতিবেদনে। ভাঙা আওয়ামী লীগ অফিসে হঠাৎ বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, চাঞ্চল্য রাজধানীতে, থাকছে প্রতিবেদনে। দিল্লি থেকেই ৭ মার্চের বার্তা, ২৬ মার্চে ফিরছেন হাসিনা, থাকছে প্রতিবেদনে। ইউনূসের চুক্তির ফাঁদে আমেরিকার কবলে তারিকের বাংলাদেশ, থাকছে প্রতিবেদনে। আসিফ নজরুলে কোটি কোটি টাকার দুর্নীতি এবার বিচারের আওতায়, থাকছে প্রতিবেদনে। আরও ১ বছর সরকারি সুবিধা পাওয়ার উদ্দেশ্যে ইউনূসের, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ৭ মার্চের ভাষণে বড় ইঙ্গিত, ২৬ মার্চ দেশে ফিরবেন শেখ হাসিনা, রাজনীতিতে নতুন সমীকরণ। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐতিহাসিক ৭ মার্চ স্পিচের দিন ঘিরে দেওয়া এক বার্তায় নতুন রাজনৈতিক ইঙ্গিত মিলেছে বলে দাবি করছেন আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী। তাদের মতে এই বার্তার মধ্যেই রয়েছে একটি গুরুত্বপূর্ণ সংকেত, আসন্ন ইন্ডিপেন্ডেন্স ডে বাংলাদেশ, অর্থাৎ ২৬ মার্চ দেশে ফিরতে পারেন শেখ হাসিনা। গত কয়েক মাস ধরেই দেশের রাজনীতি ছিল বেশ উত্তপ্ত। নানা রাজনৈতিক টানাপড়ন, আন্দোলন ও পাল্টা আন্দোলনের মধ্যে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী অপেক্ষা করছিলেন দলীয় প্রধানের নতুন নির্দেশনার জন্য। ঠিক এমন সময় ৭ মার্চকে ঘিরে দেওয়া বক্তব্যে নতুন করে আশার আলো দেখছেন তারা। বাংলাদেশের ইতিহাসে ৭ মার্চ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ১৯৭১ সালে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ বাঙালি জাতিকে স্বাধীনতার জন্য প্রস্তুত করেছিল। সেই ঐতিহাসিক দিনের স্মরণে প্রতি বছরই নানা কর্মসূচি পালন করা হয়। এবারও আওয়ামী লীগের বিভিন্ন স্তরে দিবসটি পালিত হলেও রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবারের বক্তব্যে ছিল ভিন্ন মাত্রা। দলীয় সূত্রে জানা গেছে, বক্তব্যের বিভিন্ন অংশের ফিরে আসা, নতুন লড়াই এবং দেশের মানুষের পাশে থাকা, এর মতো শব্দগুলো বিশেষ গুরুত্ব দিয়ে বলা হয়েছে। এগুলোকে অনেকেই রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন। দলীয় নেতাদের একটি অংশের দাবি, আসন্ন স্বাধীনতা দিবসকে কেন্দ্র করেই বড় কোনো রাজনৈতিক কর্মসূচি ঘোষণা হতে পারে। সেই কর্মসূচির অংশ হিসেবেই দেশে ফেরার পরিকল্পনা থাকতে পারে আওয়ামী লীগ সভাপতির। বিশেষ করে ২৬ মার্চ বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। ১৯৭১ সালের এই দিনে শুরু হয় মুক্তিযুদ্ধ, যা পরবর্তীতে জন্ম দেয় স্বাধীন বাংলাদেশকে। সেই দিনকে ঘিরে বড় রাজনৈতিক ঘোষণা দিলে তা প্রতীকী দিক থেকেও গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের অনেক নেতাকর্মী মনে করছেন, দলীয় প্রধান দেশে ফিরলে রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসতে পারে। ইতোমধ্যে বিভিন্ন জেলা ও মহানগরে নেতাকর্মীদের মধ্যে নতুন করে কর্মসূচির আলোচনা শুরু হয়েছে। কয়েকজন নেতা জানিয়েছেন, ২৬ মার্চকে সামনে রেখে দলকে পুনর্গঠনের পরিকল্পনাও থাকতে পারে। একই সঙ্গে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন কৌশল নিয়ে মাঠে নামার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্যদিকে বিরোধী রাজনৈতিক শিবিরও বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কেন্দ্র করেই ইতোমধ্যে রাজনীতিকে নতুন মেরুকরণের আভাস পাওয়া যাচ্ছে। বিশ্লেষকদের মতে, যদি শেখ হাসিনা সত্যিই দেশে ফেরেন, তাহলে দেশের রাজনীতিতে সরাসরি নেতৃত্বের লড়াই আরও তীব্র হয়ে উঠতে পারে। এতে করে আগামী সময়ে রাজনীতি আরও উত্তপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ৭ মার্চের মতো ঐতিহাসিক দিনের বক্তব্য কখনোই সাধারণ রাজনৈতিক বক্তব্য হয় না। এ ধরনের বক্তব্যে প্রায়ই ভবিষ্যৎ রাজনৈতিক কৌশলের ইঙ্গিত থাকে। তাদের মতে, যদি সত্যিই ২৬ মার্চ দেশে ফেরার পরিকল্পনা থাকে, তাহলে তা বাংলাদেশের রাজনীতিতে বড় একটি মোড় তৈরি করতে পারে। এতে করে নতুন করে রাজনৈতিক জোট, কৌশল ও সমীকরণ গড়ে উঠতে পারে। সামনে কি ঘটতে পারে? এখনও আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার দেশে ফেরার কোনো ঘোষণা দেওয়া হয়নি, তবে দলীয় বিভিন্ন সূত্র এবং রাজনৈতিক মহলের আলোচনায় বিষয়টি দিন দিন জোরালো হচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পরিস্থিতি আরও পরিষ্কার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে ২৬ মার্চকে সামনে রেখে যদি বড় কোনো কর্মসূচি ঘোষণা করা হয়, তাহলে সেটি দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। সব মিলিয়ে ৭ মার্চের বার্তা ঘিরে যে আলোচনা শুরু হয়েছে, তা ইতোমধ্যেই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা তৈরি করেছে। এখন দেখার বিষয়, এই ইঙ্গিত কতটা বাস্তবে রূপ নেয় এবং দেশের রাজনীতিতে তার প্রভাব কতটা গভীর হয়। ২৬ মার্চের আগেই ফিরছে আওয়ামী লীগ, হাসিনার নির্দেশে খেলা ঘুরছে। ফের মুখ খুললেন হাসিনা। তবে এবার না পূর্বতন সরকার প্রধান মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে, না বিএনপির চেয়ারম্যান তথা বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে। তিনি তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে সুনির্দিষ্ট কয়েকটি বার্তা দিয়েছেন। সেই বার্তা ভোকাল টনিকের মতো কাজ করছে। হাসিনার বার্তা পেয়ে দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল স্তরের নেতাকর্মীরা রীতিমতো চাঙ্গা।
দলীয় নেতা যারা দেশের বাইরে বিভিন্ন স্থানে রয়েছেন তাদের দেশে স্বভূমিতে ফিরে গিয়ে মাঠে নামার পরামর্শ দিয়েছেন। হাসিনা সম্প্রতি দিল্লিতে ভার্চুয়াল বৈঠক করেন। বৈঠক ছিল দলের ওয়ার্কিং কমিটির। দীর্ঘ কয়েক মাস দিল্লিতে নিভৃত বাসের পর এবার করলেন দলের ওয়ার্কিং কমিটির বৈঠক। এর আগে তিনি কখনো গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন, কখনো অডিও মেসেজে দলীয় কর্মীদের বার্তা দিয়েছেন। কিছুদিন আগে তিনি বাংলাদেশের সদ্য সমাপ্ত নির্বাচন নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন। বাংলাদেশে পালাবদলের প্রেক্ষিতে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠক নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। ওয়ার্কিং কমিটির বৈঠকে হাসিনা ছিলেন অত্যন্ত আত্মপ্রত্যয়ী। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে হাসিনাকে সুনির্দিষ্ট কোনো প্রান্ত থেকে এই বার্তা দেওয়া হয়েছে যে বাংলাদেশের রাজনীতিতে বৃহৎ পরিসরে নামার জন্য আওয়ামী লীগকে রাস্তা তৈরি করে দেওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। সেই বার্তা পাওয়ার পরেই আওয়ামী লীগ সুপ্রিমো দলের ওয়ার্কিং কমিটির বৈঠক করলেন। আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সভায় শেখ হাসিনা সুনির্দিষ্টভাবে কয়েকটি নির্দেশ দিয়েছেন। কলকাতায় দলের এক প্রেসিডিয়াম সদস্যের বাড়িতে এই ভার্চুয়াল বৈঠকের আয়োজন করা হয়। ওয়ার্কিং কমিটির বৈঠকে শেখ হাসিনা বলেছেন, দেশের বাইরে দলের যে সব নেতা রয়েছেন তাদের অবিলম্বে বাংলাদেশে দ্রুত ফিরে যেতে হবে। দেশে গিয়ে তাদের কাজ হবে দলের পদ্মাপাড়ের নেতাদের চাঙ্গা করে তোলা। সামনেই আসছে স্থানীয় সরকার নির্বাচন। সেই নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রার্থী করা হবে। শেখ হাসিনা এটাও জানিয়ে দিয়েছেন, দলের যে সব নেতাকর্মীদের বিরুদ্ধে অবৈধ সরকার মিথ্যে অভিযোগে মামলা দায়ের করেছে তাদের জন্য আদালতে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। তাদের জামিনের ব্যবস্থা করতে হবে। দলের যে সব নেতাকর্মী জেলে রয়েছেন তাদের জেল থেকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করতে হবে। আওয়ামী লীগ সুপ্রিমো পরামর্শ দিয়েছেন বিদেশে থাকা দলের নেতাদের জন্য। তাদের জন্য দলনেত্রীর পরামর্শ তাদেরও দেশে ফিরতে হবে। দরকার হলে আদালতে আত্মসমর্পণ করতে হবে। দলের শীর্ষ নেতৃত্ব একটি বিষয়ে বেশ সন্দিহান। তাদের মতে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে, বিএনপি সরকার গঠন করেছে, কিন্তু না প্রধানমন্ত্রী না বিএনপি না সরকারের কোনো মন্ত্রী ইঙ্গিত দিয়েছেন যে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। তারপরেও হাসিনা কি করে প্রবাসে থাকা দলের নেতাদের দেশে ফিরে সক্রিয় রাজনীতিতে নামার পরামর্শ দিয়েছেন? তারেক রহমান আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে স্পষ্টভাবে কিছু জানাননি। তবে তিনি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষে তিনি নেই। আজ যদি তিনি বিরোধী কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করেন তাহলে আগামী দিনে তার দলকে নিষিদ্ধ ঘোষণা করা হবে না, এমন নিশ্চয়তা কোথায়? রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেকের এই বক্তব্যই হাসিনার মনের জোর আরও বাড়িয়েছে। মনে করা হচ্ছে খুব দ্রুত আওয়ামী লীগের ওপর থেকে বিএনপি সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে। হাসিনা আরও একটি বিষয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী। সেটা হলো অবৈধ সরকার তার দলের ওপর যে নিষেধাজ্ঞা জারি করে সেই নিষেধাজ্ঞার কোনো বৈধতা নেই। তাছাড়া আওয়ামী লীগকে যে কারণে আগের সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে, অর্থাৎ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকা, বিএনপি সরকার সেই সব অভিযোগের একটিও প্রমাণ করতে পারবে না, কারণ সে অর্থে কোনো বৈধ নথি নেই। যেসব নথি রয়েছে বলে দাবি করা হচ্ছে সেগুলি নকল। ভার্চুয়াল বৈঠকে হাসিনা বলেছেন, আওয়ামী লীগের মতো একটি বৃহৎ রাজনৈতিক দলকে মাসের পর মাস, বছরের পর বছর রাজনৈতিক কার্যক্রমের বাইরে রেখে দিলে তারেক রহমানের ভাবমূর্তি কালিমালিপ্ত হবে। সুতরাং তিনি চাইবেন হাসিনার দল জাতীয় রাজনীতিতে ফিরে আসুক। ভাঙা আওয়ামী লীগ অফিসে হঠাৎ বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, চাঞ্চল্য রাজধানীতে। নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের প্রায় পরিত্যক্ত কার্যালয়ে আকস্মিকভাবে বেজে উঠেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ। শনিবার ৭ মার্চ সকালে শহরের সরিষাহাটির মোড়ে অবস্থিত দলীয় কার্যালয় থেকে অডিও ভাষণটি প্রচার করা হয়। এতে এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনা সৃষ্টি হয়। পরবর্তীতে বিষয়টি একটি ভিডিওর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় ভাঙাচোরা ও প্রায় পরিত্যক্ত কার্যালয়ের ৩য় তলায় একটি ছোট মাইকের মাধ্যমে ঐতিহাসিক ভাষণটি বাজানো হচ্ছে। তবে মাইকটি কারা, কখন এবং কিভাবে সেখানে স্থাপন করেছে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মীও দেখা যায়নি। দলের কিছু নেতাকর্মী তাদের নিজ নিজ ফেসবুক আইডিতে ভাষণ প্রচারের ভিডিওটি শেয়ার করে বিষয়টি জানান দেন। নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়ামুল হক বলেন, এ ধরনের ঘটনার কথা আমরা শুনেছি। পরে স্থানীয় লোকজন মাইকটি খুলে নিয়ে গেছে বলে জানা গেছে। ইউনূসের চুক্তির ফাঁদে আমেরিকার কবলে তারেকের বাংলাদেশ। আপনার মেয়াদ শুরুর এই সময়ে আমি আশা করি আমাদের পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বাণিজ্যিক সম্পর্কের দারুণ গতি ধরে রাখতে আপনি আমাকে সাহায্য করবেন। এই চুক্তিতে আমাদের উপরদেশের কৃষক ও শ্রমিকেরা সুবিধা পাবেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে লেখা চিঠিতে এই কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সম্প্রতি বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড নামে এই চুক্তি বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে এবং অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময়ে স্বাক্ষর হওয়ার পর এটা নিয়ে নানা সমালোচনা, নানা গুঞ্জন শোনা যাচ্ছে। প্রশ্ন উঠছে, নির্বাচনের আগে কেন পূর্বতন তদারকি সরকার এই চুক্তি করতে গেল? যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছিল বিগত 9 মাস ধরে। সেই সময় চুক্তি গোপন রাখা হয়েছিল। এখন সেই চুক্তি প্রকাশিত হওয়ার পর এই চুক্তির পুনর্মূল্যায়ন হওয়া দরকার। অভিযোগ, এই চুক্তিতে বাংলাদেশের স্বার্থ সুরক্ষিত হয়নি, বরং প্রাধান্য পেয়েছে আমেরিকার ইচ্ছা। অর্থনীতিবিদদের কেউ কেউ বলছেন, বাংলাদেশের নির্বাচিত সরকারের উচিত চুক্তি পরীক্ষা করে দেখা। 2025-এর 2 এপ্রিল ডোনাল্ড ট্রাম্প এক আদেশ জারি করে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের উপর বিভিন্ন হারে রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ করে। এই শুল্ক বিশ্ব অর্থনীতিতে এক ধরনের অস্থিরতা তৈরি করেছে। শুল্ক নিয়ে চূড়ান্ত মতে পৌঁছাতে দুই দেশের মধ্যে আলোচনাও চলছিল। শেষ পর্যন্ত দর কষাকষি শীর্ষে উভয় পক্ষ এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড নামে এই বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তি প্রকাশ হওয়ার পর বাংলাদেশের অর্থনীতিবিদদের অনেকেই বলেছেন, এই চুক্তির পুনর্মূল্যায়ন হওয়া দরকার। চুক্তির খুঁটিনাটি বিষয়ের দিকে নজর দিয়ে এটাও বলা হচ্ছে যে চুক্তিতে বাংলাদেশের স্বার্থ রক্ষিত হয়নি, প্রাধান্য পেয়েছে আমেরিকার ইচ্ছা। ফলে অর্থনীতিবিদদের কেউ কেউ বলেছেন, বাংলাদেশের নির্বাচিত সরকারের উচিত চুক্তিটি পরীক্ষা করে দেখা। যুক্তরাষ্ট্রের বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অংশীদার। দুই দেশের বাণিজ্যের পরিমাণ $800 কোটি। তবে বাংলাদেশ সেখানে রপ্তানি বেশি করে, আমদানি কম করে। ডলারের হিসেবে বাংলাদেশ বছরে প্রায় $600 কোটি পণ্য রপ্তানি করে, বিপরীতে আমদানি করে $200 কোটি পণ্য। অর্থাৎ আমেরিকা $400 কোটি বেশি পণ্য বাংলাদেশ থেকে কেনে। ফলে দেশটি এখন বলছে, বাংলাদেশকে ক্রয় ক্ষমতা বাড়াতে হবে। সেন্টার ফর পলিসি ডায়ালগের ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, চুক্তিতে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক প্রভাব দেখা যাচ্ছে। তারা কি করবে, আমরা কি করব, এই বিষয়গুলিতে যে 4 গুণ বেশি আমাদের বাধ্যতামূলক করার ধারা রয়েছে, সেখান থেকেও বোঝা যায়। আর সাধারণভাবেও এর যে সারবস্তু, সেখান থেকেও বোঝা যায় যে এটি তাদের পক্ষে গিয়েছে। চুক্তির শেষ দিকে সেকশন 6 কমার্শিয়াল কনসিডারেশন নামে মূলত কিছু কেনাকাটার কথা বলা হয়েছে। অর্থাৎ বাংলাদেশ যে আমেরিকা থেকে কম আমদানি করছে তা পুষিয়ে নিতে ভবিষ্যতে কি কি কেনাকাটা বাড়াবে তা উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশ আমেরিকা থেকে 14টি বোয়িং উড়োজাহাজ কিনবে, 15 বছরে $1500 কোটি জ্বালানি কিনবে এবং বছরে $350 কোটি কৃষিপণ্য আমদানি করবে। এছাড়া নেগোসিয়েশনে আরও একটি দুর্বলতার কথা উল্লেখ করেছেন বিশ্লেষকেরা। বিমান বা গমের মতো আমদানি সরকারিভাবে হলেও অন্যান্য কৃষিপণ্য, তুলা ও তেল আমদানি হবে বেসরকারিভাবে। অর্থাৎ এগুলি আমদানি করবে বেসরকারি কোম্পানিগুলো। কিন্তু তাহলে এমন চুক্তি কেন করা হলো? এক্ষেত্রে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস দায়িত্ব ছাড়ার আগে তার শেষ ভাষণে অবশ্য নানাবিধ সুবিধার কথা বলেছেন। দাবি করেছেন, এই চুক্তি বাণিজ্য তো বটেই, আন্তর্জাতিক কূটনীতিতেও শক্তিশালী অবস্থান তৈরি করবে বাংলাদেশ। আসিফ নজরুলের কোটি কোটি টাকার দুর্নীতি এবার বিচারের আওতায়। সাবেক আইন উপদেষ্টা ড আসিফ নজরুলের বিরুদ্ধে মামলা ও জামিন বাণিজ্য, বিচারক পদায়ন, অর্থ পাচার, অন্যান্য দুর্নীতিসহ 1 ডজনের বেশি অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে, দুদকে। ক্ষমতার অপব্যবহার করে এসব দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। বর্তমানে দুদক এসব অভিযোগ যাচাই বাছাই করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অন্যদিকে নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে ফেসবুকে পোস্ট দিয়েছেন সাবেক এই উপদেষ্টা। ক্ষমতার অপব্যবহার করে এসব দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। বর্তমানে দুদক এসব অভিযোগ যাচাই বাছাই করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অন্যদিকে নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে ফেসবুকে পোস্ট দিয়েছেন সাবেক এই উপদেষ্টা। আসিফ লিখেছেন, আমি সরকারে থাকা অবস্থায় কখনো কোনো দুর্নীতি করিনি। বিভিন্ন জায়গায় আমার ফ্ল্যাট থাকার যে অভিযোগ আনা হয়েছে, সব অভিযোগ মিথ্যে। আসিফ আরও লিখেছেন, আমি কোনো স্বজনপ্রীতি করিনি। সরকারে থাকা অবস্থায় আত্মীয় স্বজনকে বিন্দুমাত্র সুযোগ সুবিধা দিইনি। ফেসবুক পেজে আসিফ লিখেছেন, আসিফ নজরুল আমেরিকায় বাড়ি কিনেছেন, বউ বাচ্চা আমেরিকায় চলে গিয়েছে, সেও শীঘ্রই আমেরিকায় ভেগে যাবে, এরকম একটা গুজব বছরখানেক আগে ইউটিউবে ছাড়া হয়। বিপুল সংখ্যক মানুষ এটি দেখেন এবং কিছু লোক তা বিশ্বাস করতে শুরু করে। এর কিছুদিন পর খালিদ মহিউদ্দিনের একটি অনুষ্ঠানে প্রসঙ্গটি ওঠে। আমি হাসব না কাঁদব বুঝতে পারিনি, শুধু বলি আমেরিকায় বাড়ি কিনলে রেকর্ড থাকে, কেউ তা লুকোতে পারে না। খালেদের অনুষ্ঠানে আমি সকল ইউটিউবার, সাংবাদিক ও গোয়েন্দাদের চ্যালেঞ্জ করি, আমেরিকায় আমার বাড়ি থাকলে তার প্রমাণ খুঁজে বের করার জন্য।
আমি এই অনুরোধও করি, এই সংবাদের সত্যতা বের করতে না পারলে যে মিথ্যেবাদীরা এটি ছড়িয়েছে তাদের কোনো কথা যেন কেউ বিশ্বাস না করে। এই চ্যালেঞ্জ জানানোর পর প্রায় ৮ মাস অতিবাহিত হয়েছে, কিন্তু আমেরিকায় আমার বাড়ি আছে এমন কোনো ঠিকানা, দলিল, সাক্ষ্য প্রমাণ কেউ দিতে পারেনি, পারার কথাও নয়। কারণ আমেরিকা কেন, বাংলাদেশের বাইরে বিশ্বের কোনো দেশেই আমার বাড়ি নেই। আসিফের বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে? সাবেক আইন উপদেষ্টা ড আসিফ নজরুলের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের ১ ডজনের বেশি অভিযোগ জমা পড়েছে দুদকে। এসব অভিযোগের মধ্যে রয়েছে মামলা বাণিজ্য, জামিন বাণিজ্য, বিচারক পদায়ন এবং অন্যান্য দুর্নীতি। অভিযোগে বলা হয়, আসিফ নজরুল জামিন বাণিজ্য করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। এর মধ্যে রয়েছে একটি শিল্প গ্রুপের সিইও জালিয়াতির মাধ্যমে ভাই ও বোনের সম্পত্তি আত্মসাৎ করেন। ছোট বোন তার বিরুদ্ধে মামলা করে। পিবিআই মামলা তদন্ত করে জালিয়াতির প্রমাণ পেয়ে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করে। কিন্তু আসিফ নজরুল ২০ কোটি টাকার বিনিময়ে ভিআইপি আসামিকে জামিন দেবার নির্দেশ দেন। গান বাংলা টেলিভিশনের তাপসের জামিনেও বিপুল অঙ্কের লেনদেনের অভিযোগ উঠেছে। একইভাবে আসিফ নজরুল ক্ষমতার ১৮ মাসে টাকার বিনিময়ে বহু জামিন বাণিজ্য করেন। আসিফ নজরুলের বিরুদ্ধে পদায়নে দুর্নীতির অভিযোগও আনা হয়েছে। ঢাকা ও আশপাশের এলাকায় বিচারক পদলিতে আসিফ নজরুল ৫০ লাখ থেকে ২ কোটি টাকা পর্যন্ত নিতেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একইভাবে সাব রেজিস্ট্রার বদলি বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। আবার তার বিরুদ্ধে শত শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগও জমা পড়েছে দুদকে। নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের এক কর্মকর্তা জানিয়েছেন, ক্ষমতার অপব্যবহার ও ঘুষ দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির নানা অভিযোগ রয়েছে আসিফ নজরুলের বিরুদ্ধে। ১ ডজনের বেশি দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ তার বিরুদ্ধে দুদকে জমা পড়েছে। আরও ১ বছর সরকারি সুবিধা পাওয়ার উদ্দেশ্যে ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের বিদায়ী প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে ১ বছরের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিআইপি হিসেবে ঘোষণা করেছে সরকার। গত ১০ ফেব্রুয়ারি এক সরকারি গেজেটে এই সিদ্ধান্ত জানানো হয়। বিশেষ নিরাপত্তা বাহিনী আইন ২০২১-এর ধারা ২ ক অনুযায়ী তাকেই বিশেষ রাষ্ট্রীয় সম্মান ও সুরক্ষা প্রদান করা হয়েছে। এর ফলে ক্ষমতা ছাড়ার পরও তিনি বিশেষ নিরাপত্তা বাহিনী বা এসএসএফের কঠোর নিরাপত্তা বেষ্টনী ও ভিভিআইপি মর্যাদা ভোগ করবেন। অবশ্য দায়িত্ব পরবর্তী সময়ে প্রধান উপদেষ্টাকে এই মর্যাদা দেওয়ার বিষয়টি বাংলাদেশে নতুন নয়, তবে এবারের সময়সীমা আগের চেয়ে কয়েক গুণ বাড়ানো হয়েছে। এর আগে ২০০৬ সালের ২৯ অক্টোবর এক গেজেটের মাধ্যমে তৎকালীন বিদায়ী প্রধান উপদেষ্টাকে ৩ মাসের জন্য একই ধরনের মর্যাদা দেওয়া হয়েছিল। এর আগে ২০০৬ সালের ২৯ অক্টোবর এক গেজেটের মাধ্যমে তৎকালীন বিদায়ী প্রধান উপদেষ্টাকে ৩ মাসের জন্য একই ধরনের মর্যাদা দেওয়া হয়েছিল। ড ইউনুসের ক্ষেত্রে এই সময়সীমা ১ বছর নির্ধারণ করে একটি প্রশাসনিক নজির স্থাপন করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সচিব মোহাম্মদ সাইফুল্লাহ পান্না স্বাক্ষরিত এই আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। এই আদেশের ফলে ড ইউনুস দায়িত্ব ছাড়ার পরও দীর্ঘ সময় ধরে রাষ্ট্রীয় সর্বোচ্চ স্তরের প্রোটোকল ও নিরাপত্তা সুবিধা পাবেন। এটি তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে তার বিশেষ অবস্থানের প্রতি সরকারের শ্রদ্ধার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিশেষ নিরাপত্তা বাহিনী বা এসএসএফের নিরাপত্তা পেয়ে থাকেন। এসএসএফ আইনের ২ ধারায় বলা আছে, অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি অর্থ সরকার কর্তৃক সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা কোনো বিদেশী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান ও এই আইনের উদ্দেশ্যসমূহ পূরণকল্পে অনুরূপ ব্যক্তি বলিয়া ঘোষিত অন্য কোনো ব্যক্তিও ইহার অন্তর্ভুক্ত হইবেন। এই আইনের ৮(২) ধারা অনুসারে এসএসএফ বাংলাদেশে অবস্থানরত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিকেও দৈহিক নিরাপত্তা দেবে, অর্থাৎ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির সার্বিক নিরাপত্তা নিশ্চিতে এসএসএফ নিয়োজিত থাকবে এবং তার নিরাপত্তার বিঘ্ন ঘটানোর আশঙ্কা থাকলে তা নিয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও আদান প্রদান করবে। অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তার জন্য কাউকে ক্ষতিকর মনে হলে এসএসএফ তাকে বিনা পরোয়ানায় গ্রেফতারও করতে পারে। শুধু তাই নয়, পরিস্থিতি বিবেচনায় তাকে গুলি অথবা হত্যাও করতে পারে। ইউনুসকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণার গেজেটটি বাংলাদেশ সরকারি মুদ্রণালয় বিজি প্রেসের ওয়েবসাইটে নেই, যদিও সরকার কর্তৃক প্রকাশিত সব গেজেট সেখানে থাকে। এ বিষয়ে বিজি প্রেসের উপপরিচালক মোহাম্মদ আবু ইউসুফ বলেন, অনেক সময় কোনো সংস্থা গেজেট করলে গেজেটের আদেশের কপি ওয়েবসাইটে না দেওয়ার নির্দেশনা দেয়, তখন আমরা সেই অনুযায়ী কাজ করছি। এক্ষেত্রেও সরকারি নির্দেশনার কারণেই এটি ওয়েবসাইটে দেয়া হয়নি। তৎকালীন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মোহাম্মদ সাইফুল্লাহ পান্না এই প্রজ্ঞাপনে সই করেছিলেন।
তিনি এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত। প্রথম আলোকে তিনি এই প্রজ্ঞাপন জারির বিষয়টি নিশ্চিত করেছেন। গেজেটে বলা হয়েছে, সরকার বিশেষ নিরাপত্তা আইন 2021-এর ধারা 2 ক এ প্রদত্ত ক্ষমতা বলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসকে তাহার দায়িত্ব হস্তান্তরের তারিখ হইতে 1 বছরের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করিল। এর অর্থ ইউনুস আগামী বছরের 16 ফেব্রুয়ারি অবধি অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে এসএসএফ সুবিধা পাবেন। ফলে তার নিরাপত্তার বিঘ্ন ঘটাতে কেউ চাইলে তাকে জীবনের ঝুঁকি নিতে হবে। অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা বিধানের লক্ষ্যে প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তা সংস্থার সদস্যদের বিভিন্ন বেষ্টনীতে মোতায়েনের মাধ্যমে তাদের সুরক্ষা নিশ্চিত করা হবে।